প্রথমত আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন। অ্যান্ড দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের একটা পেমেন্ট গেটওয়ের প্রয়োজন পড়বে। সো যে পেমেন্ট গেটওয়েটার কথা আমরা বলেছি সেটাও আপনারা ব্যবহার করতে পারেন স্মুথলি। ওকে, 2 নাম্বারটা হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে। সো ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে আমরা একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে পারি, বিজনেস আইডি অ্যান্ড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আমরা আরও যে অ্যাড অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারি, সেগুলো কিন্তু আমরা যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেই রেকর্ডেড ক্লাসগুলো থেকে অবশ্যই দেখে নেব এবং করব। সো আমাদের প্রতিটা ক্লাস একেবারে দ্রুতশীলভাবে আমরা হচ্ছে করার চেষ্টা করব, এবং প্রতিদিন এই যে সপ্তাহে 2টা করে লাইভ ক্লাস, এই সপ্তাহে 2টা লাইভ ক্লাসে বেসিক্যালি আমরা ক্লাস টপিকের পর 15 মিনিট করে আমরা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার এবং প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলবো। সো বেসিক্যালি আমরা যেহেতু একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এরা ডিজেবল হলে কিভাবে আমরা সেটা সলিউশন করতে পারি, অ্যান্ড এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টগুলোর আন্ডারে আমরা কিভাবে আমরা হচ্ছে আরও পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি। সো এখন যখন আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট রেডি অ্যান্ড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রেডি, দেন আমাদের যাইতে হবে কোথায়, মার্কেটিংয়ে। সো মার্কেটিংয়ে যাওয়ার জন্য আমাদের যেটা করা লাগবে, আমাদের সবচেয়ে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা আসলে যে টার্গেটিংটা করব, সেই টার্গেটিংটা আসলে কাদেরকে করব, এটা হচ্ছে মোস্ট অফ দ্য প্রবলেম। আসলে একটা অ্যাড রান করতে তো সবাই পারে, জাস্ট ক্রিয়েট বাটন থেকে ক্লিক করে করে জাস্ট হচ্ছে বাজেট টাজেট সেট করে দিলে সবাই হচ্ছে অ্যাড রান করতেই পারে। সো এটা কোনো ব্যাপার না। সো এটা ফেসবুক মার্কেটিং হতে পারে না। সো ফেসবুক মার্কেটিংটা আসলে এমন একটা বিষয়, যদি আপনি এটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনি যে কোনো কিছু অনলাইনে যে কোনো কিছুর আপনি একটা ভ্যালু প্রোভাইড করে আপনি সেটা সেল করতে পারবেন অনায়াসে। সো এটা শুধুমাত্র হইতে হবে আপনার কন্টেন্ট প্ল্যানিং অ্যান্ড হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, আপনার হচ্ছে প্ল্যানিংটা, এটা হচ্ছে সবচেয়ে বেটার থাকতে হবে। সো এই ক্ষেত্রে আমরা যখন কোনো অ্যাড অ্যাকাউন্ট সরি আমরা যখন অ্যাড রান করতে যাব, আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের জানা যে আমাদের যে প্রোডাক্ট অর সার্ভিস, সেই প্রোডাক্ট অর সার্ভিসটা আমরা আসলে কাদেরকে টার্গেট করব, আমাদের টার্গেটের অডিয়েন্স কারা হবে এবং তাদের লোকেশনটাই বা কোথায় হবে। সো এটা আমরা জাস্ট ফেসবুক থেকে, ফেসবুকের অ্যালগোরিদম থেকে আমরা কিছু জিনিস জেনে নিতে পারবো, যেগুলো হচ্ছে বর্তমান সময়ে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত, এবং হচ্ছে আমরা যে টার্গেটেড অডিয়েন্স খুঁজতেছি সেই টার্গেটেড অডিয়েন্সের সংখ্যা কত। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা চাইলে ফেসবুকের অ্যালগোরিদম থেকে আমরা আইডিয়া নিতে পারি, ধারণা নিতে পারি যে আমার যে সমস্ত কাস্টমার, সেই কাস্টমারের লোকেশন কোথায়, তাদের বয়স কত, তারা মেল নাকি ফিমেল, এই সমস্ত বিষয় আমরা কিন্তু জাস্ট হচ্ছে দেখে নিতে পারি ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম থেকে, তাদের ডাটা থেকে। সো এটা করার জন্য আমরা সিম্পলি আমাদের যে পেজটা থাকবে, আমরা যে পেজটা ক্রিয়েট করব, সেই পেজটা আমরা কি করব, জাস্ট হচ্ছে মেসেজ অপশনে ক্লিক করব। জাস্ট আমি যদি মেসেজ অপশনে ক্লিক করি, ডিরেক্ট আমরা হচ্ছে চলে আসব ওভারভিউতে। সরি, একটু সময় দিবেন। ওকে, সো এই যে অপশনে আসার পর আমরা জাস্ট এখান থেকে কি করব, আমরা যদি এখান থেকে সেটিংসে ক্লিক করি, সিম্পল কথায় বলতে গেলে আমাদের যেখানে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে বিজনেস মেটা সুইটে আমাদের হচ্ছে প্রবেশ করতে হবে। সো এরপর যেটা করতে হবে আমাদের, এরপর সিম্পলি আমরা কোথায় চলে যাব, ইনসাইডে। ইনসাইডে চলে যাব, ইনসাইডে আমি ক্লিক করে দিলাম। ইনসাইডে আসার পর আমরা এস্টিমেটভাবে দেখতে পাই যে আসলে আমাদের পেজের আসলে রিচ কীরকম, অ্যান্ড হচ্ছে আমাদের পেজের যে ভিজিটর কেমন এবং আমাদের পেজের ফলোয়ার কীরকম, এই সমস্ত বিষয় আমরা কিন্তু দেখে নিতে পারি। সো এখান থেকে আমি জাস্ট
অডিয়েন্সে যদি আসি, তাহলে আমাদের যে পেজ, সেই পেজে আসলে ফলোয়ার, নিট ফলোয়ার কীরকম, তাদের ফিমেলের সংখ্যা কীরকম। সো এখান থেকে যাই হোক হোয়াট এভার ইট ইস, আমরা এখান থেকে দেখে নিতে পারি, এটা আমাদের পেজের। বাট এখন আমরা যদি এস্টিমেট সাইজটা দেখতে চাই, যে আমরা যখন একটা টার্গেটিং করব, আমরা যখন একটা ক্যাম্পেইন করব, আমাদের টার্গেটেড অডিয়েন্সের সংখ্যা বা এস্টিমেট সাইজটা কীরকম হতে পারে, তাদের বয়স কত হতে পারে, তাদের লোকেশন কীরকম হতে পারে। সো এটার জন্য আমরা হচ্ছে পটেনশিয়াল অডিয়েন্সে ক্লিক করব। পটেনশিয়াল অডিয়েন্স মিনস হচ্ছে কি, যে সম্ভাব্য অডিয়েন্স। সো সম্ভাব্য অডিয়েন্সে যখন আমরা আসছি, তখন আমরা হচ্ছে এখানে অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, বাট এটা হচ্ছে আমাদের ধরার মধ্যে নয়, কারণ এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড দেখাচ্ছে। সো এখান থেকে যখন আমরা ফিল্টারে ক্লিক করব, ফিল্টারে ক্লিক করার পর এখানে যখন আমরা লোকেশন দেব বাংলাদেশ, যেহেতু আমরা কোনো প্রোডাক্ট অর সার্ভিস সেল করব আমরা বাংলাদেশে, সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, বাংলাদেশ লিখে এখানে সার্চ করব। সো যখন আমরা বাংলাদেশ কান্ট্রিটা ফুল সিলেক্ট করলাম, বাংলাদেশ কান্ট্রি ফুল সিলেক্ট করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত। বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 5 কোটি, 5.5 কোটি থেকে প্রায় 6.5 কোটি মানুষ বর্তমান সময় বাংলাদেশে ফেসবুক ব্যবহার করতেছে, এবং তাদের মধ্যে প্রায় 32% হচ্ছে ওমেন এবং 67% হচ্ছে মেন। সো এদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের হচ্ছে লোকেশন কোথায়, ম্যাক্সিমাম মানুষের হচ্ছে লোকেশন ঢাকায়, এরপর হচ্ছে দ্বিতীয় নম্বরে হচ্ছে চট্টগ্রাম, এরপর হচ্ছে সিলেট, খুলনা। এখন যাই হোক, আমরা হচ্ছে ফেসবুকের যে অডিয়েন্স বা হচ্ছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাটা দেখে নিলাম, যে বর্তমান সময় বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কতগুলো। সো এখন আমরা যদি বাংলাদেশ সিলেক্ট করলাম, আমরা কিন্তু জানি না যে ধরুন আমরা কোনো ল্যান্ডিং পেজ সেল করব, ল্যান্ডিং পেজ ডিজাইন হোক বা ল্যান্ডিং পেজ টেমপ্লেট হোক, আমরা যেটাই সেল করি না কেন, সো এটার জন্য তো আমাদের বয়স জানা নেই। সো এটা বয়স যেহেতু আমাদের জানা নেই, সো এখান থেকে আমাদের এটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এরপর জেন্ডার কি, সেটাও তো আমরা জানি না, ওকে, এটাও আমাদের হচ্ছে সিলেক্ট করার দরকার নেই। আমরা আসলে জানতে চাচ্ছি তাদের বয়স কত, তাদের জেন্ডার কি, সো এটা হচ্ছে আমরা জানতে চাচ্ছি। সো এটার জন্য জাস্ট ইন্টারেস্ট যে সেকশনটা আছে, এখানে এসে জাস্ট আমরা যদি এখানে ধরুন ল্যান্ডিং পেজ আমরা সেল করতে চাচ্ছি, জাস্ট এখানে যদি আমরা ল্যান্ডিং পেজ লিখে সার্চ করি, দেন এখানে কিন্তু আমরা ল্যান্ডিং পেজ চলে আসছে সাজেস্টে। সো এখানে যখন আমরা ক্লিক করব, এটা ইন্টারেস্টে সিলেক্ট করব, তখন আমরা দেখতে পাচ্ছি যে 6,83,000 থেকে 8,00,000 প্রায় 44,000 এই ল্যান্ডিং পেজ বিষয়ক হচ্ছে ইন্টারেস্ট রয়েছে সারা বাংলাদেশে। সো এদের মধ্যে এখন এই যে এস্টিমেট সাইজটা আমরা কিন্তু পেয়ে গেলাম ফেসবুকের ডাটা থেকে, যে যখন আমরা একটা ক্যাম্পেইন করব, এই ক্যাম্পেইনটা থেকে, আচ্ছা সরি, সো যখন আমরা একটা ক্যাম্পেইন করব, আমরা যে কোনো প্রোডাক্টের জন্য, যখন আমরা ক্যাম্পেইন করব, তখন আমাদের এস্টিমেট সাইজটা কত হওয়া উচিত, সেটা কিন্তু আমরা খুব সহজেই এই পটেনশিয়াল অডিয়েন্স থেকে এসে আমরা কিন্তু খুব সহজেই বুঝে ফেলতে পারি। সো এটার জন্য আমরা যখন অডিয়েন্স সাইজটা, আমরা যখন একটা ক্যাম্পেইন করতে যাব, এস্টিমেট সাইজটা কোথায় দেখাবে সেটাও কিন্তু আমরা দেখব। সো এই এস্টিমেট সাইজটা আমরা হচ্ছে দেখে নিলাম। এরপর হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ বিষয়ক, আমরা যেহেতু এখানে চাচ্ছি ল্যান্ডিং পেজের কী কে কাস্টমার আছে, মেল ফিমেল কীরকম এবং লোকেশন কীরকম হতে পারে। সো এরপর আমরা এস্টিমেট সাইজটা দেখার পর এখানে দেখতে পাবো যে ওমেন, অর্থাৎ ওমেনদের হচ্ছে 33%। সো এখানে হচ্ছে ওমেনদের হচ্ছে ইন্টারেস্ট 33%, অ্যান্ড হচ্ছে মেনদের হচ্ছে ইন্টারেস্ট কত, 66%। সো এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ল্যান্ডিং পেজ বিষয়ে ইন্টারেস্ট সবচেয়ে বেশি রয়েছে পুরুষদের। সো এখান থেকে আমরা হচ্ছে অবশ্যই তাহলে এটা মেন সিলেক্ট করে হচ্ছে আমরা ক্যাম্পেইনটা করতে পারি। এছাড়াও আমরা যখন ফিমেল সিলেক্ট করব, সেটা হচ্ছে ফিমেলের যেহেতু সংখ্যা খুবই কম, সো এটাকে আমরা নাও হচ্ছে সিলেক্ট করতে পারি, যেহেতু তারা খুব একটু ডিসিশন ভালোভাবে নিয়ে তারপরে কোনো একটা কাজ করে। অ্যান্ড পুরুষদের একটা হচ্ছে এরা বলা চলে যে হট একটা কাস্টমার, যাদের হচ্ছে যারা ইতিমধ্যে যেহেতু রানিং বিজনেস করতে চাচ্ছে বা বিজনেস করতেছে, সো এদের বেসিক্যালি এই ধরনের প্রোডাক্ট আর সার্ভিসগুলো কিন্তু খুবই প্রয়োজন। সো এখান থেকে আমরা জাস্ট এখন আমরা তাদের হচ্ছে জেন্ডার দেখে নিলাম, এখন তাদের বয়সটা একটু দেখবো যে তাদের আসলে বয়সটা কত। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 18 থেকে 24, এটার গ্রাফ চার্টটা দেখতে পাচ্ছি। ওমেন
ওমেন হচ্ছে 9.2% অ্যান্ড ম্যান হচ্ছে 18%, 18.5%। তার মানে অবভিয়াসলি ম্যানদের পার্সেন্টেজটা বেশি এই ল্যান্ডিং পেজ সম্পর্কে। সো এরপর আমরা তাহলে এখানে বয়সটা সিলেক্ট করব কিভাবে? এখানে দেখতে পাচ্ছি 18 থেকে 24, তার মানে 18 থেকে এখানে যদি আমরা ধরি এই প্রথমটা রেড যেটা, সেই রেডটা যদি আমরা ধরি তাহলে রেডটা হচ্ছে কি ওমেন, অ্যান্ড হচ্ছে ম্যান হচ্ছে 18.5%, তার মানে ম্যানদের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। সো এইখান থেকে আমরা জাস্ট হচ্ছে তাহলে 24 থেকে স্টার্ট করতে পারি আমাদের টার্গেটেড অডিয়েন্সদের। সো 24 থেকে যখন আমরা শুরু করছি, 24 থেকে হাইয়েস্ট আমরা 34 বছর পর্যন্ত আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এই বয়সের মধ্যে 24 থেকে 34 বছর পর্যন্ত মানুষের এই ল্যান্ডিং পেজ বিষয়ক আগ্রহটা সবচেয়ে বেশি। সো আমরা চাইলে কিন্তু 40 বছর পর্যন্ত দিতে পারি, বাট সো এখানে 24 থেকে 40 বছর পর্যন্ত দেওয়াটা আমাদের জন্য বেটার। সো এখান থেকে আমরা বেসিক্যালি তাহলে জেন্ডার অ্যান্ড হচ্ছে তাদের বয়স কত, সেই বিষয়টা আমরা কিন্তু ক্লিয়ার হয়ে নিলাম একটা ক্যাম্পেইন করার জন্য, আমরা হচ্ছে ক্যাম্পেইনটাতে টার্গেটিং করার জন্য। সো এরপর যদি আরেকটু নিচে আসি তাহলে আসলে এই ল্যান্ডিং পেজ বিষয়ক ইন্টারেস্ট কোন এলাকায় বেশি, কোন সিটিতে বেশি। সো এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে ঢাকা সিটিতে প্রায় হচ্ছে 46%, অ্যান্ড হচ্ছে চট্টগ্রামে হচ্ছে 8%, সিলেটে হচ্ছে 2%। সো এই সেগমেন্ট অনুযায়ী আমরা কিন্তু লোকেশনগুলো সিলেক্ট করতে পারি। সো লোকেশনগুলো সিলেক্ট করার ক্ষেত্রে আমরা যখন ঢাকা সিলেক্ট করব, এই ঢাকাটার হচ্ছে কিলোমিটারটা অনেক বড় করে দিব, বেশি করে দিব, এবং যখন চট্টগ্রাম দেব ঢাকার থেকে আমরা কিলোমিটারটা একটু কম করে দেব, মানে এরিয়া, সেই এরিয়াটাকে একটু কম টার্গেট করব, এবং পরবর্তী সিলেটে যখন টার্গেট করব সেই সিলেটটাকে আর একটু কম টার্গেট করব, অর্থাৎ এরিয়াটা আরও ছোট করে ফেলবো। সো এইভাবে একটা ক্যাম্পেইন করার জন্য আমরা ঠিক সেমভাবেই আমরা কিন্তু বুঝে ফেলতে পারি। সো এখন আমরা যে ল্যান্ডিং পেজটা দেখলাম, যে ল্যান্ডিং পেজ বিষয়, তাহলে কি শুধুমাত্র এখানে ল্যান্ডিং পেজে আছে? সো আমরা যে কোনো প্রোডাক্টের জন্যই বেসিক্যালি আমরা এখান থেকে ফিল্টার অপশনে পটেনশিয়াল অডিয়েন্স থেকে এসে আমরা বাংলাদেশ সিলেক্ট করে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে হচ্ছে সার্চ করে দেখতে পারি। সো এখানে যদি আমরা দেখি ডিজাইন যদি আমরা লিখি তাহলে হচ্ছে ডিজাইন, আমরা ডিজাইন সিলেক্ট করলাম, অ্যান্ড ডিজাইনে যাদের হচ্ছে ইন্টারেস্ট আছে তাদেরকেও আমরা হচ্ছে এখান থেকে আইডেন্টিফাই করতে পারি সরি, সো আইডেন্টিফাই করতে পারি। সো এখান থেকে দেখতে পাচ্ছি যে 2 কোটি থেকে প্রায় হচ্ছে 3 কোটির কাছাকাছি মানুষ যারা ডিজাইন রিলেটেড হচ্ছে তারা আগ্রহী। এরপর হচ্ছে আমরা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যখন আমরা কমার্স বিজনেস নিয়ে মার্কেটিং করব, বা কোনো বিজনেসের জন্য আমরা কোনো ফিজিক্যাল প্রোডাক্টের জন্য কাউকে মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব, আমরা কিন্তু এখান থেকে এসে আমরা হচ্ছে এটা অ্যানালাইসিস করে দেখতে পারি। এই অ্যানালাইসিস করলে আমাদের কি হবে, আমাদের একটা ক্যাম্পেইন করতে খুবই সুবিধা হবে। সো এরপর আমরা যদি হেয়ার প্রোডাক্ট, ধরুন আমরা কোনো হেয়ার প্রোডাক্ট নিয়ে কোনো হচ্ছে কাস্টমার আমাদের কাছে মার্কেটিং সার্ভিস চাচ্ছে, সো এখান থেকে তার আসলে কাস্টমারের অডিয়েন্স সাইজটা কীরকম সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। অ্যান্ড এর নিচে আরও আসবো, এসে হচ্ছে আমরা দেখবো যে সেই সব মানুষের ইন্টারেস্টটা, তাদের বয়স কত। সো এখান থেকে আমরা বয়সটা দেখে নিতে পারি। সো একেবারে এটা দেখতে পাচ্ছি যে 18 থেকে, এবং এটা ম্যান এবং ওম্যান এটা প্রায় 50-50, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ম্যান এবং ওম্যান উভয়েরই কিন্তু এই হেয়ার প্রোডাক্টটার প্রয়োজন, সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝে ফেলতে পারতেছি। এখানে আমাদের কোনো কনফিউশন থাকার কোনো কারণ নেই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একেবারে 18 বছর থেকে শুরু করে প্রায় 34-40 বছর পর্যন্ত মানুষের হচ্ছে এই হেয়ার প্রোডাক্ট সম্পর্কে আগ্রহ রয়েছে। সো এখান থেকে ডেফিনেটলি আমরা সেই কাস্টমারদের টার্গেট করার জন্য আমরা তাহলে ম্যান ওম্যান দুইটাকেই হচ্ছে আমরা টার্গেট করব, অ্যান্ড হচ্ছে তাদের বয়স কত হবে, একেবারে 18 বছর থেকে শুরু করে। সো এরপর হচ্ছে টপ সিটির ক্ষেত্রে আবারও দেখবো যে এখানে 40% পর্যন্ত হচ্ছে ঢাকার হচ্ছে অ্যাক্টিভিটি রয়েছে এই প্রোডাক্টের সম্পর্কে, এবং এরপর চট্টগ্রাম, এরপর হচ্ছে সিলেট। সো এইভাবে দেখে দেখে আমরা সেই সিটিগুলোকেও কিন্তু সেমভাবে আমরা হচ্ছে এরিয়া সিলেক্ট করব কম বা বেশি করে। সো আই হোপ আমরা যে কোনো প্রোডাক্টের জন্য বা যে কোনো সার্ভিসের জন্য যখন আমরা একটা ক্যাম্পেইন রান করব, তখন আমরা আই হোপ আমাদের এস্টিমেট সাইজ কীরকম হবে কাস্টমারদের, এবং আমরা যাদেরকে টার্গেট করব তাদের বয়স কীরকম হবে, এবং তাদের জেন্ডার কি হবে, কোনটা জেন্ডার দিলে বেশি ভালো হবে, এবং কোন কোন সিটিতে দিলে সবচেয়ে বেটার হবে। আই হোপ এটা ক্লিয়ার, রাইট? সো সবাই কি বুঝতে পারছেন এই বিষয়টা একটা ক্যাম্পেইন করার আগে? ইয়েস ইয়েস, বোঝা গেছে স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমাকে কি আবার রিপিট করতে হবে যে আমরা কোথা থেকে এই সেকশনটাতে আসবো, বা কোথা থেকে এই
পটেনশিয়াল অডিয়েন্সটা দেখতে পারি বা সম্ভাব্য অডিয়েন্সটা দেখতে পারি। রিপিট করলে এবার ভালো একবার হয়। দেখি ভাই। ভাইয়া একবার একটু রিপিট করলে মানে ভালো হয়, মানে সংক্ষেপে, জি জি। মানে একটু কম কম ওকে সময়ের মধ্যে যদি আরেকবার রিপিট ওকে ওকে করতেন। ওকে শিওর। সো এখান থেকে আমরা বেসিক্যালি যেটা করব, আমরা কয়েকভাবেই করতে পারি এটা। জাস্ট আমি এটা ট্যাব কেটে দিলাম অ্যান্ড আমরা চাইলে আমাদের পেজ লগ ইন করে মেসেজ অপশনে ক্লিক করেও আমরা যাইতে পারি। আর সহজ উপায় যদি আমরা যাইতে চাই, জাস্ট হচ্ছে আমরা এখানে মেটা বিজনেস সুইট লিখে আমরা সার্চ করব। মেটা বিজনেস সুইট লিখে সার্চ করব অ্যান্ড দেন আমরা নিচে দেখতে পাচ্ছি মেটা বিজনেস সুইট। সো এখানে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর গেট স্টার্টেড আমি দিলাম। ওকে, সো গেট স্টার্টেড দেওয়ার পরে আমরা বেসিক্যালি এখানে চলে আসলাম অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব কোথায়, ইনসাইডে। সো ইনসাইডে আমি ক্লিক করলাম। ইনসাইডে ক্লিক করার পর আমাদের যেখানে যাইতে হবে, আচ্ছা ওকে, সো এখান থেকে আমাদের যেটা যাইতে হবে অডিয়েন্স। এখান থেকে আমাদের যাইতে হবে কোথায়, অডিয়েন্সে। সো আমি এখানে অডিয়েন্সে চলে আসলাম। অডিয়েন্সে চলে আসলে আমরা এখানে নিজেদের পেজের আমরা হচ্ছে গ্রোথটা দেখতে পারি। এছাড়া হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা পটেনশিয়াল অডিয়েন্সে এসে আমরা জাস্ট ফিল্টার অপশনে এসে আমাদের যেখানে আমরা সেল করতে যাচ্ছি, যেখানে টার্গেট করতে যাচ্ছি বা যে কান্ট্রিতে টার্গেট করতে যাচ্ছি সেই কান্ট্রিটা আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা হচ্ছে জাস্ট ইন্টারেস্টটা বসিয়ে দিব। দ্যাটস ইট। আমরা যখন ইন্টারেস্ট বসিয়ে দিব, কান্ট্রি বসিয়ে দিব, অটোমেটিক্যালি আমাদের কাছে এস্টিমেট অডিয়েন্স সাইজটা কিন্তু আমাদের কাছে দেখা দিবে। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে জেন্ডার দেখে নিতে পারবো এবং তাদের বয়স দেখে নিতে পারবো এবং কোন কোন সিটিতে আমরা বেশি বেশি টার্গেট করব, কোন কোন সিটিতে আমরা কম কম টার্গেট করব, সেই বিষয়টাও আমরা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে নিতে পারবো। এবার রিপিট করার পর আরেকটু কি ক্লিয়ার হয়েছে যাদের এই ইন্টারফেসটা সম্পর্কে নতুন আমরা জানতেছি? জি ভাইয়া। ওকে, থ্যাংক জি ইউ। ভাই। ওকে, সো এখন আমরা যেহেতু অডিয়েন্স সাইজটাও আমরা দেখে গেলাম, সো এখন বেসিক্যালি আমরা আজকের এই ক্লাসটাতে আমরা একটা ক্যাম্পেইন রান করার আগে আমরা দেখলাম যে আসলে আমরা অডিয়েন্স সাইজ অ্যান্ড হচ্ছে জেন্ডার, বয়স কত, কোন কোন প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টের জন্য আবার বলে রাখি এখানে যে কোনো প্রোডাক্টের জন্য আমরা কিন্তু কাস্টমারের অডিয়েন্স সাইজটা আমরা দেখে নিতে পারি, এভরিথিং আমরা দেখে নিতে পারি এখান থেকে একটা ক্যাম্পেইনের জন্য। আমি যদি এখানে অর্গানিক ফুড লিখে সার্চ করি তারপরেও কিন্তু আমরা এখান থেকে সেটা পাবো, অর্গানিক ফুড। ঠিক আছে, সো অর্গানিক ফুড লিখে আমি সার্চ করলাম, দেন হচ্ছে অর্গানিক ফুডের অডিয়েন্স কিন্তু আমরা এখানে এস্টিমেট সাইজ দেখতে পাচ্ছি অ্যান্ড হচ্ছে তাদের লোকেশন, তাদের বয়স, জেন্ডার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো এইভাবে যে কোনো প্রোডাক্টের জন্য জাস্ট হচ্ছে আমরা এখানে পটেনশিয়াল অডিয়েন্স থেকে এসে দেখে নিতে পারবো। সো এরপর আমরা যেটা করব, আমরা অ্যাড ক্যাম্পেইনে আমরা চলে যাব যে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে পারি। সো অ্যাড ক্যাম্পেইনে যখন আমরা নতুন, একেবারে নতুন যে একটা অ্যাড ক্যাম্পেইন করার জন্য, তখন কিন্তু আমাদের এই লাইন বাই লাইন বোঝাটা লাইন বাই লাইন অনুযায়ী যদি বুঝতে যাই তাহলে কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে পারে, বুঝতে অনেক সমস্যা হতে পারে। সো যখন আমরা একটা ক্যাম্পেইন রান করব, ক্যাম্পেইন দুই একবার আমরা হচ্ছে সাজাচ্ছি, ক্রিয়েট করছি, তখন কিন্তু আমরা কি করতে পারবো, তখন কিন্তু আমরা ধীরে ধীরে বিষয়গুলোকে সমস্ত কিছু ক্যাচ করে ফেলতে পারবো। সো আমি বলবো যদি মার্কেটিংয়ে, ফেসবুক মার্কেটিংয়ের উপরে যদি ভালো একটা কারো নলেজ নেওয়ার থাকে যে আমি ফেসবুক মার্কেটিংয়ের এই ক্যাম্পেইন সম্পর্কে আমি ভালো একটা নলেজ নেব, সো আমি বলবো আপনাদের যে আপনারা অ্যাটলিস্ট টেস্টিং পারপাসে হলেও $1, $2, $3 একটা অ্যাড রান করুন অ্যান্ড এখান থেকে আপনার সেল আসুক বা না আসুক আপনি এখান থেকে একটা ফিডব্যাক পাচ্ছেন, এখানে আপনার বেটার রেজাল্ট আসলো আর হচ্ছে ব্যাড রেজাল্ট আসলো। সো এখান থেকে আপনি হচ্ছে শিখতে পারবেন অনেক বেশি কিছু, শুধুমাত্র দেখলে শুধুমাত্র হচ্ছে দেখলেই হবে না, এখানে প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে মেইন বিষয়। যদি আমরা এই পাঁচটা ধরুন আমরা পাঁচটা এই মার্কেটিং সম্পর্কে ক্লাসও যদি করি, আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে সমস্ত কিছু কিন্তু আবারও হারিয়ে ফেলবেন। সো এই ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে একটা অ্যাড ক্যাম্পেইন কীভাবে সাজাইতে হয় এই সমস্ত কিছু এক্সপেরিমেন্ট করতে হবে, তাহলেই আমরা আগাইতে পারবো, নয়তো কিন্তু কেউ আগাইতে পারবো না। সো বেসিক্যালি আজকের অ্যাড ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে আমাদের যে অবজেক্টিভগুলো থাকে সেই অবজেক্টিভগুলো আমরা সম্পর্কে একটু মোটামুটি জেনে আমরা আজকের ক্লাসটাতে হচ্ছে এই অবজেক্টিভগুলো সম্পর্কে জানবো, কোন অবজেক্টিভের কী কাজ, কোন প্রোডাক্টের জন্য কোন অবজেক্টিভটা আমাদের সিলেক্ট করা বেটার, এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে দেখব। সো এখানে বেসিক্যালি একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে আমরা 6টা অবজেক্টিভ সিলেক্ট করতে পারি।
সো 6টা এখান থেকে বেসিক্যালি 6টা অবজেক্টিভ আছে। আর এখন প্রোডাক্টের নিশ অনুযায়ী মার্কেটিং ফানেলের দিক থেকে চিন্তা করে বা হচ্ছে আমরা কোন প্রোডাক্ট আর হচ্ছে এই নতুন বিজনেসের ক্ষেত্রে আমরা কোন অবজেক্টিভটা আমরা সিলেক্ট করতে পারি, এই সমস্ত বিষয় আমাদের করার আগে আমাদের জানতে হবে ইন ডিটেলসে যে এই অবজেক্টিভগুলোর আসলে কোনটার কি কাজ। শুধুমাত্র একটা অ্যাড ক্যাম্পেইন করতে গেলাম, আমি একটা যে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করলাম আর হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম কখনোই ঘটবে না। সো এই ক্ষেত্রে আমাদের অবজেক্টিভগুলো সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। এরপর আমরা এই অবজেক্টিভগুলো সম্পর্কে জানার পর আমরা হচ্ছে এরপর প্রবলেম সলিউশন বা সাপোর্ট ইয়াতে চলে যাব, পর্বে চলে যাব। সো এখান থেকে আমরা যে অবজেক্টিভ সেকশনটা দেখতে পাচ্ছি বেসিক্যালি আমাদের ভাইয়া সেশনটা কি একটু মানে রেকর্ড করা যায় কাইন্ডলি হ্যাঁ সেশনটা? সেশনটা রেকর্ড করা হচ্ছে। ওকে ফাইন। ওকে, সো এখান থেকে আমরা যখনই কোনো একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে যাই না কেন, আমাদের কোথায় অ্যাড অ্যাকাউন্টে প্রবেশ করার সাথে সাথে অ্যাড অ্যাকাউন্টে প্রবেশ কিভাবে করতে হবে আই হোপ আপনারা সবাই ক্লিয়ার। সো এই অ্যাড অ্যাকাউন্টে আসার পর সো আমার ধরুন এখানে যদি যে কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট আছে সেই কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট আমি এখানে শো করতে পারি, দেখতে পারি। আমি যেটাতে অ্যাড রান করতে যাচ্ছি সেটা আমি সিলেক্ট করব। সো আমি ধরুন এটা সিলেক্ট করলাম অ্যান্ড আমরা অ্যাড রান করার জন্য আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। সো আমরা একটা নতুন ক্যাম্পেইন রান করতেছি। সো নতুন ক্যাম্পেইন যখন আমরা রান করতে যাব তখন আমাদের কাছে এই যে ইন্টারফেসগুলো, এখানে হচ্ছে 6টা অবজেক্টিভ অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি অকশন অ্যান্ড হচ্ছে রিজার্ভেশন। সো আমাদের বাই ডিফল্ট এটা কিন্তু অকশন থাকবে, আমাদের এটা অকশনে রাখতে হবে। এবং আমাদের এই যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এই অবজেক্টিভের ক্ষেত্রে আমাদের হচ্ছে ইফেক্টিভ প্ল্যানিংটা, ঠিক আছে। সো অবজেক্টিভের ক্ষেত্রে ইফেক্টিভ প্ল্যানিং। জি বলুন। হ্যালো। জি ভাই, আমি বলছিলাম যে আপনাদের একটা অ্যাড অ্যাকাউন্ট দেওয়ার কথা ছিল না সবাইকে? অ্যাড অ্যাকাউন্ট আপনারা যখন যে হচ্ছে অ্যাড রান করবেন জাস্ট হচ্ছে আমাদেরকে বলবেন, যেটা হচ্ছে শিটেও লিখে দেওয়া আছে যে আপনারা যখনই অ্যাড রান আচ্ছা। করবেন আমাদেরকে বললে আমরা আপনার সেই ফেসবুক আইডিতে আমরা সেটা সেট আপ করে দেবো। বাট অ্যাড অ্যাকাউন্ট যেহেতু ফালাই রাখার জিনিস না, এটা আমাদের কস্টিং আছে, প্রচুর পরিমাণে কস্টিং আছে, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। সো এই অ্যাড অ্যাকাউন্টগুলো আপনাকে দিলাম, ঠিক আছে, আপনারা এখানে 50 জন আছেন, 50 জনকে দিলাম, আপনারা ফালাই রাখলেন, এর আসলে তাহলে ফলটা কি হলো, তাই না? সো এই আচ্ছা, ক্ষেত্রে জি। যখন আপনাদের প্রয়োজন পড়বে জাস্ট বলবেন, ইনস্ট্যান্ট আমরা হচ্ছে আপনার ফেসবুক আইডিতে সেট আপ করে দিব। আচ্ছা, আমি বলছিলাম কি, মানে এখানে যে 50 জন আছে, 50 জনকে 50টা অ্যাকাউন্ট দিবেন নাকি সবাইকে একটা অ্যাকাউন্ট? একটা অ্যাকাউন্ট সবাইকে দেওয়া যায় না, পার্সোনাল ভাবে না দিলে তো এটা প্রাইভেসি কিছুই থাকলো না। যদি 50 জনকে একটা অ্যাড অ্যাকাউন্ট দেওয়া যায় তাহলে তো একজনের অ্যাড আরেকজন দেখে ফেলতেছে, একজনের অ্যাড আরেকজন ডিলিট করে ফেলতেছে। সো প্রতিজনের জন্য পার্সোনাল করে অ্যাড অ্যাকাউন্ট থাকবে। আচ্ছা, এর মানে আমি যখন অ্যাড রান করবো তখন আপনাকে দিয়ে দিবেন না? রাইট রাইট। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো অবজেক্টিভ, এই অবজেক্টিভটার বিষয়ে আমরা যদি এক এক করে সিলেক্ট করে দেখি তাহলে আমরা এখানে যদিও ইন ডিটেলসে বুঝতে পারবো না, যারা নতুন একবারে, সো ইন ডিটেলসে বুঝতে পারবো না, তারপরে কিন্তু আমাদের এখানে আমাদের যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি, আমরা যখন কোনো একটা এপ কমার্স বিজনেসের কথা যদি আমরা ধরি, যে আমরা কোনো নতুন একটা বিজনেস জাস্ট পেজ ক্রিয়েট করছি, ওয়েবসাইট রেডি আছে বা ক্লায়েন্টের হচ্ছে রেডি আছে, সো এই ক্ষেত্রে সেই এপ কমার্স বিজনেসটা হচ্ছে তিনি রান করবেন। সো এই ক্ষেত্রে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটার কাজ হচ্ছে যে মানুষকে জানান দেওয়া। আমরা যদি একেবারে বাংলা কথায় বলি তাহলে আমরা বলবো যে মাইকিং করা, ঠিক আছে। যে হচ্ছে অনেকে দেখে থাকি না যে কোনো একটা রেস্টুরেন্ট দিচ্ছে বা কোনো চক্ষু হাসপাতালে ফ্রিতে চিকিৎসা দিচ্ছে, এই যে মাইকিংগুলো করে, ঠিক সেমভাবে এই মাইকিংটাকে বলা হয় বেসিক্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। যে অনলাইনে যখন আমরা কোনো নতুন একটা বিজনেস স্টার্ট করতেছি, আমরা যদি ফানেল ওয়াইজ বিজনেসটাকে, আমাদের যদি চিন্তা থাকে যে আমরা বিজনেসটাকে একেবারে এখন রাইট নাও 0 থেকে 1 2 3 4 করে এরকম লেভেলে নিয়ে যাইতে আমরা পরবর্তীতে এটাকে স্কেল করব, এটাতে পরবর্তীতে ব্র্যান্ডিং করব, এই সময় এরপর হচ্ছে আমরা বিজনেসটাকে আরো অনেক বড় করব। সো এইটা যদি চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে যে কোনো বিজনেসের ক্ষেত্রে বেসিক্যালি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে শুরু করতে হবে। বিকজ এখানে ধরুন এই যে আমরা হেয়ার প্রোডাক্ট নিয়ে কিছুক্ষণ আগে কথা বললাম, ধরুন হেয়ার প্রোডাক্ট নিয়ে কেউ হচ্ছে বিজনেস নতুন হচ্ছে শুরু করবে। সো এই ক্ষেত্রে আমাদের জানানো তো উচিত
যে আমরা একটা ন্যাচারাল হেয়ার অয়েল নামে একটা পেজ রেডি করছি, এই পেজ থেকে আমরা হেয়ার অয়েল সেল করতেছি। সো এখানে তো অবশ্যই মানুষকে জানাইতে হবে যে আমরা আমাদের এই পেজ থেকে আপনারা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট হেয়ার অয়েল পাবেন, যেটা হচ্ছে একেবারে ন্যাচারাল। সো এটা তো আগে জানাইতে হবে মানুষকে। জানানোর পর এই যে যখন আপনি জানাচ্ছেন তখন অনেকেই ইন্টারেস্টিং ফিল করছে এবং এখান থেকে আপনার পেজ ভিজিট করছে, অথবা যদি আপনার ওয়েবসাইট থাকছে সেই ওয়েবসাইট ভিজিট করছে। এই যে যত আপনার ভিজিট হচ্ছে, যত প্রচার হচ্ছে, অথবা আপনি যে কন্টেন্টটা দিয়ে অ্যাড রান করছেন সেই কন্টেন্টটা থেকেও কিন্তু আপনি ডাটা পাচ্ছেন উইথাউট পিক্সেল হলেই যে আমরা ডাটা পাবো এরকম বিষয়টা নয়। আমরা পিক্সেল ছাড়াও ডাটা পাই, যেটা হচ্ছে পিক্সেল ছাড়াও আমরা ডাটা পাই কিসের মাধ্যমে? আমরা যদি কোনো ভিডিওকে আমরা যদি বুস্ট করি বা ভিডিওতে একটা ভিডিও দিয়ে যখন আমরা ক্যাম্পেইন করব এক্সিস্টিং পোস্ট দিয়ে, তখন কিন্তু সেই পোস্টটার আসলে কারা কারা কত পার্সেন্ট পর্যন্ত ভিডিওটা দেখেছে, লাস্ট পর্যন্ত কারা দেখেছে, 15 সেকেন্ড পর্যন্ত কারা ভিডিওটি দেখেছে, এদেরকে আবার এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকেই আমরা হচ্ছে রিটার্গেট করতে পারি উইথাউট পিক্সেল, উইথাউট ওয়েবসাইট। সো এই যে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে বেসিক্যালি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা হচ্ছে রান করতে পারি, যে কোনো নতুন বিজনেসের ক্ষেত্রে যদি ফানেল ওয়াইজ আমরা আগাইতে চাই। সো আমরা যখন মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব, আমরা অবশ্যই কাস্টমারকে ঠিক সেমভাবে আমরা হচ্ছে সাজেশন প্রোভাইড করতে পারি, যেহেতু আমরা হচ্ছে অ্যাজ এ মার্কেটার, আমরা হচ্ছে যারা মার্কেটিং সার্ভিসটা নেওয়ার জন্য আসবে তাকে আমরা অবশ্যই যেন একটা ভালো সাজেস্ট দিতে পারি যে এখান থেকে আপনার বিজনেসটার জন্য এইভাবে আগানো উচিত। সো ঠিক সেমভাবে বা নতুন যারা বিজনেস শুরু করবে তাদের ক্ষেত্রে আমরা ঠিক সেমভাবে সাজেস্ট করতে পারি। সো এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে মানুষকে বেশি বেশি জানান দেওয়া, খুবই কম পয়সায় বা হচ্ছে খুবই কম টাকায় আমরা হচ্ছে বেশি বেশি মানুষকে জানিয়ে দিতে পারি। সো এটার ক্ষেত্রে আমরা এখন গোলগুলো এখানে কি কি পাবো? আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যদি আমরা অ্যাড রান করি তাহলে আমরা কি কি পাবো? আমরা কম খরচে অনেক বেশি বেশি রিচ পাবো। আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা আমাদের যে একটা ব্র্যান্ড নতুন চালু হইলো, আমরা যে বর্তমান বেঁচে আছি, আমরা একটা নতুন প্রতিষ্ঠান শুরু করছি, আমরা যে আপনাদের সার্ভিস প্রোভাইড করব, এই যে মানুষকে জানান দেওয়া, এটা হচ্ছে একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস যে আমরা নতুন আসছি মার্কেটে, আমরা হচ্ছে রাইট নাও এই সার্ভিস প্রোভাইড করতেছি, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এবং ভিডিও ভিউজ, আমাদের অনেক ধরনের কাস্টমার আসতেই পারে যে হচ্ছে তার একটা ভিডিও আছে বা তার সেই ভিডিওটার প্রচারণা প্রয়োজন, সেটার জন্য সেই ভিডিওটার প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করা সম্ভব এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে। সো এখান থেকে আমরা হচ্ছে ভিডিও ভিউজটা অনেক বেশি পেতে পারি। এবং স্টল লোকেশন, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে আমরা চাইলে কিন্তু আমাদের স্টল লোকেশন বলতে আমাদের ল্যান্ডিং পেজ যদি থাকে সেই ল্যান্ডিং পেজটাও কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। সো এখানে হচ্ছে স্টল লোকেশন, অথবা আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু আমাদের পেজটাকেও হচ্ছে ভিজিট করাইতে পারি। সো এই হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের গোল। এবং ট্রাফিক ক্যাম্পেইন, এখন ট্রাফিক ক্যাম্পেইনটার কাজ কি? ট্রাফিক ক্যাম্পেইনটার কাজ হচ্ছে আপনি যখন নতুন কোনো একটা বিজনেস, এই যে ধরুন আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করছেন কোনো একটা ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেসের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আপনি যখন এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে মানুষকে জানাইলেন, মানুষ কিন্তু মোটামুটি আপনার কোম্পানি সম্পর্কে জানলো বা আপনার প্রোডাক্ট আর সার্ভিস সম্পর্কে মোটামুটি জেনে গেছে। সো এখন আপনি এদের থেকে ধরুন যে আপনার 10 লাখ মানুষ এই ভিডিওটা দেখেছে আপনার এই প্রোডাক্ট বা যেটা আপনি অফার করছেন। সো এরপর ট্রাফিক ক্যাম্পেইনটা যখন করবেন আপনি, সেই ট্রাফিক ক্যাম্পেইনে আপনি এই যে 10 লাখ কাস্টমার দেখলো, এই 10 লাখ কাস্টমার থেকে আপনি হচ্ছে ফিল্টারিং করতে পারবেন। ফিল্টারিংটা কি? এখানে 10 লাখ কাস্টমার দেখছে, 10 লাখ কাস্টমার দেখছে তার মানে যে আপনার 10 লাখ টার্গেটেড অডিয়েন্স, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনাকে আরও ফিল্টার করতে হবে যে আপনার আরও এক্সাক্ট লয়াল কাস্টমার দরকার। সো এই ক্ষেত্রে আপনি এই ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে আপনার যে ল্যান্ডিং পেজ বা যে ল্যান্ডিং পেজে আপনি হচ্ছে আপনার প্রোডাক্ট or সার্ভিস বিষয়ক আপনার অফিস অ্যাড্রেস বা হোয়াট এভার ইট ইজ আপনাদের সম্পর্কে হচ্ছে বেশি বেশি করে সমস্ত কিছু আপনি হচ্ছে ইন্টিগ্রেট করে রেখেছেন। সো সেই ওয়েবসাইটে আপনি হচ্ছে ভিজিট করাতে পারেন। সো এখানে 10 লাখ মানুষের মধ্যে 10 লাখে কিন্তু আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ ভিজিট করবে না। সো এখান থেকে ধরে নিলাম যে 50%, প্রায় 5 লাখ মানুষ আপনার এই ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ ভিজিট করছে, আর আপনি সেই ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করে রাখছেন। এই যে আপনি ট্রাফিক ক্যাম্পেইনটার মাধ্যমে খুব সহজেই বুঝে ফেলতে পারলেন। এখন এই যে ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে যখন একটা কাস্টমার আপনার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট ভিজিট করবে, শুধুমাত্র ভিজিটই করবে না, কেউ কেউ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্লিক করতেছে, কেউ কেউ দেখা যাচ্ছে যে একেবারে স্ক্রল করতে 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 শেষ পর্যন্ত যাচ্ছে, কেউ আবার হচ্ছে যখন কোনো একটা কন্টেন্ট দিয়ে রাখছেন এটাতে হচ্ছে ভিউ মোরে ক্লিক করতেছে, আবার কেউ অর্ডার করার চেষ্টা করতেছে বাট অর্ডার করতেছে না বা অর্ডার করবে। এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কিন্তু সেই ওয়েবসাইট বা আপনার ল্যান্ডিং পেজটাতে ঘটবে। সো এখানে যেহেতু আপনার পিক্সেল সেট আপ করা আছে, এখানে বেশ কয়েকটা ক্যাটাগরির কাস্টমার আপনি পাবেন। যেমন হচ্ছে একেবারে
হট কোল্ড কাস্টমার, সব ধরনের কাস্টমারগুলোই কিন্তু এই পিক্সেল সেটআপের মাধ্যমে পাওয়া যাবে। সো এখানে আমরা পিক্সেলটা সেটআপ করেছি কিসের মাধ্যমে, যারা হচ্ছে হোম বাটনে ক্লিক করবে, যারা হচ্ছে ভিউ মোর বাটনে ক্লিক করবে, যারা হচ্ছে অর্ডার নাও বাটন পর্যন্ত ক্লিক করবে, এবং যারা হচ্ছে পারচেস নাও বা বাই নাও এই বাটনগুলোতে ক্লিক করবে, তাদের জন্য একটা হচ্ছে ইভেন্ট ক্রিয়েট করেছি। সো এই যে 4-5টা সেকশনে আমরা হচ্ছে পিক্সেলটা সেটআপ করেছি। সো এখানে আমরা অবশ্যই বুঝে ফেলতে পারি যে যারা যারা বাই নাও বাটনে ক্লিক করছে তারা ডেফিনেটলি এই প্রোডাক্টটা কিনতে চেয়েছে। সো তারা হচ্ছে আগ্রহ প্রকাশ করছে এবং তারা হচ্ছে হট কাস্টমার। সো এই যে হট কাস্টমার তারা কিন্তু আমরা বুঝে ফেলতে পারলাম। সো 5 লাখ কাস্টমারের মধ্যে দেখা যাচ্ছে যে কোল কাস্টমার পাইলাম যে ধরুন 2 লাখ, অ্যান্ড হচ্ছে আমরা হট কাস্টমার পাইলাম ধরুন যে 2 লাখ, এবং বাকি কাস্টমারগুলো হচ্ছে ভিজিটর, জাস্ট ভিজিটর। সো এখান থেকে আমরা 2 লাখ যে কাস্টমার পাইলাম যারা হচ্ছে বাই নাও বাটনে ক্লিক করছে। এখন হচ্ছে আমরা সেই বাই নাও বাটনে যারা ক্লিক করছে তাদেরকে আবার পিক্সেল সেটআপ করা আছে এবং ডাটা কিন্তু আমরা পেয়ে গেছি। সো এই ক্ষেত্রে আমরা তাদেরকে রিটার্গেট করার সময় আমরা আরো মোস্ট ইন্টারেস্টিং একটা কন্টেন্টের মাধ্যমে আমরা তাদের কাছে উপস্থাপন করতে পারি যে এই প্রোডাক্টটা নিলে আপনার এই আপনার হচ্ছে এই উপকার হবে, এবং আপনি যদি এই প্রোডাক্টটা নেন তাহলে এই প্রোডাক্টটার হচ্ছে আমাদের এত তারিখ পর্যন্ত বা 10 দিন বা 15 দিন পর্যন্ত আমাদের অফার চলছে। সো এইভাবে আরও এক্সাইটমেন্ট আমরা বাড়িয়ে তুলতে পারি এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে। এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাকে যদি আমরা একবারে লোকাল ভাষায় একটু বুঝতে যাই, তাহলে এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা হচ্ছে ধরুন কোনো একটা বাজারে দুইজন মানুষ হচ্ছে ধরুন যে ঝগড়া লাগছে, বা হচ্ছে দুইজন মানুষ ধরুন যে কেউ একজন পালাই গেছে, ওরা হচ্ছে দুইজন মানুষ হচ্ছে গল্প করতেছে যে এই বিষয়টা নিয়ে। বাট ওটা হচ্ছে আরও যে আশেপাশের লোকগুলো আছে সেই লোকগুলো কিন্তু ওখানে ভিড় জমা হচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু ডিসকাশন করতেছে, কানাকানি করতেছে। সো এই যে বিষয়টা, এই সম্পূর্ণ বিষয়টা হয়ে থাকে এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে। সো এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যখন আমরা একটা কন্টেন্ট রেডি করছি, কন্টেন্ট আমরা হচ্ছে দিচ্ছি, তখন এখানে আমরা বেশ কিছু হচ্ছে এখানে পাচ্ছি। যেমন এখানে কি পাবো, আমরা মেসেজ ক্যাম্পেইন রান করতে পারি। সেই মেসেজ ক্যাম্পেইনটা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নিতে পারি, এবং এটার মাধ্যমেও আমরা অনেক বেশি ভিডিও ভিউজ পাবো। এবং পোস্ট এঙ্গেজমেন্ট বলতে আমাদের যে পোস্টটা থাকবে, যে ক্যাম্পেইনটা থাকবে, এই ক্যাম্পেইনের যে পোস্টটা সেটাতে কিন্তু অনেক বেশি লাইক কমেন্টস পড়বে। সো এরপর হচ্ছে কনভারসেশন, আমরা চাইলে এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের ল্যান্ডিং পেজটাও আমরা হচ্ছে সিলেক্ট করতে পারি। সো এরপর হচ্ছে আমরা ডিরেক্ট কল চাইলেও আমরা সেটাও কিন্তু দিতে পারি। সো এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আমরা যখন এমন একটা অফার করলাম বা মানুষকে জানান দিলাম যে এইটা আমাদের অফার এবং আপনার এই জন্য এই প্রোডাক্টটা প্রয়োজন, এবং আপনি কি জানেন এই প্রোডাক্টটা নিয়ে কতজন উপকৃত হয়েছে, এইভাবে মানুষের এক্সাইটমেন্ট বাড়াইতে হবে। সো এইখানে তখন কিন্তু মানুষ বেশি বেশি করে লাইক, রিয়্যাক্ট, হচ্ছে লাভ, ওয়াও এই ধরনের রিয়াকশনগুলো করবে, এবং যত রিয়াকশন বাড়বে তত কিন্তু মানুষ এই অ্যাডটাতে কি হবে, এই অ্যাডটাতে কিন্তু অ্যাটেনশন গ্র্যাব হবে কাস্টমারদের। তখন এই যে মানুষ কমেন্ট করবে যে এটা কি, এটার প্রাইস কত, আমি নিতে চাই, বা হচ্ছে এই প্রোডাক্টটা আমি ব্যবহার করেছি, সো হোয়াট এভার ইট ইজ, বিভিন্ন ধরনের হচ্ছে কমেন্টস আসবে। সো এখান থেকে অনেক মানুষ এখানে বেশি বেশি এঙ্গেজমেন্ট হওয়ার কারণে অনেকে হচ্ছে কমেন্ট পড়তে যাবে যে হচ্ছে দেখি এখানে আসলে এতগুলো মানুষ কমেন্ট করেছে এই প্রোডাক্টটার কি অবস্থা। সো এখানে কমেন্ট পড়েও কিন্তু মানুষ হচ্ছে আরও ইন্টারেস্টেড ফিল করবে। সো যখন এই যে এঙ্গেজমেন্ট থেকে আপনার হচ্ছে আরও বেশ কিছু কাস্টমারের ডাটা আপনি পেয়ে গেলেন পিক্সেল সেটআপের মাধ্যমে, আপনি চাইলে সেটাও ওয়েবসাইটেও নিতে পারেন। সো এখান থেকে এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাতে আরও একভাবে আপনি রিটার্গেট করতে পারেন। এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাতে যে ভিডিও কন্টেন্টটা আপনি দিয়েছেন, যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছে বা যারা পেজ ভিজিট করেছে তাদেরকে আপনি রিটার্গেট করতে পারেন। রিটার্গেটের সময় আমরা বেসিক্যালি একেবারে চলে যেতে পারি সেলস ক্যাম্পেইনে, অর্থাৎ একটি ই কমার্স বিজনেসের জন্য যদি ধরি তাহলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এরপর ট্রাফিক ক্যাম্পেইন, এরপর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এরপর আমরা সেই কাস্টমারগুলোকে হচ্ছে হট করে ফেলার পর আমরা সেই কাস্টমারগুলোকে ডিরেক্ট হচ্ছে সেলসে কনভার্ট করে ফেলবো, যেটা হচ্ছে প্রতিটা কাস্টমার দেখা যাচ্ছে সেলের পরিমাণ খুবই ভালো পরিমাণ বেড়ে যাবে। যেটা একটা নতুন বিজনেসে আমরা কি করি যে প্রাথমিক অবস্থায় একটা সেলস ক্যাম্পেইন হচ্ছে রান করে দিয়ে আমরা চাই যে হচ্ছে বেশি বেশি সেল হওয়ার জন্য, বাট সেল আসবে ঠিক আছে, বাট হচ্ছে বিজনেস যদি একটা প্ল্যান মাফিক হচ্ছে করতে চাই বা হচ্ছে কেউ যদি করতে চায়, সো ডেফিনেটলি একটা ফানেল ওয়াইজ আঁকানো উচিত। সো এখান থেকে যখন আমরা হচ্ছে কাস্টমারগুলোকে হট করে ফেললাম তখন আমরা সেলস ক্যাম্পেইনে চলে আসবো, এবং সেলস ক্যাম্পেইনে চলে আসার পর এখান থেকে আমরা কি করব, জাস্ট হচ্ছে আমাদের যে প্রোডাক্ট অর সার্ভিস যেটা আমাদের প্রাইস ছিল সেই প্রাইসটা হচ্ছে আমরা ধরুন যে 10% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট, এইভাবে ডিসকাউন্ট দিয়ে আমরা বলতে পারি যে এটা হচ্ছে 20 দিনের জন্য অ্যাভেলেবল থাকবে, 15 দিনের জন্য অ্যাভেলেবল থাকবে, বা এই মাসের জন্য অ্যাভেলেবল থাকবে। এইভাবে কিন্তু আমরা সেই কন্টেন্টটা হচ্ছে
এখানে রেডি করে আমরা সেই সেলস ক্যাম্পেইনটা করতে পারি, যেখান থেকে আমাদের ল্যান্ডিং পেজ আমরা সেট আপ করতে পারি। ল্যান্ডিং পেজ সেট আপ করে কাস্টমার এখান থেকে অটোমেটিক্যালি এসে ডিরেক্ট অর্ডার করা শুরু করবে, যেহেতু তারা ইতিমধ্যে আমাদের ব্র্যান্ড সম্পর্কে জেনেছে, আমাদের ল্যান্ডিং পেজ অর ওয়েবসাইট ভিজিট করেছে, আমাদের এই যে প্রোডাক্টটা আমরা সেল করতেছি সেই প্রোডাক্টটা সম্পর্কে বিভিন্ন ধরনের ডিসকাশন, বিভিন্ন ধরনের মতবাদ সম্পর্কে জেনেছে। সো এরপর হচ্ছে আমরা যখন একটা সেলস ক্যাম্পেইন রান করব এবং তাদেরকে হচ্ছে একটা অফার আমরা হচ্ছে প্রোভাইড করব, সো এখান থেকে ডেফিনেটলি সেই কাস্টমারগুলো খুব ভালো কনভার্ট হতে শুরু করবে। সো এই সেলস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা হচ্ছে কি কি করতে পারি, এখানে কি কি গোল আছে, এখানে হচ্ছে আমরা কনভারসেশন পেতে পারি অনেক বেশি বেশি, এবং ক্যাটালগ সেলস, অর্থাৎ আমরা যে দেখে থাকি একটা অ্যাড চলতেছে অথচ সেই অ্যাডটাতে স্লাইড হিসেবে বেশ কয়েকটা একই প্রোডাক্টের ইমেজ বা ভিডিও বা হচ্ছে বেশ কয়েকটা প্রোডাক্টের হচ্ছে একটা অ্যাডের মধ্যে ইমেজ স্লাইড করে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্যাটালগ সেলস বা ক্যাটালগ ক্যাম্পেইন। সো এরপর হচ্ছে গোল হিসেবে আমরা হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ নিতে পারি, এছাড়াও আমরা ডিরেক্ট কল নিতে পারি। সো আমরা এই চারটা বিষয় আমরা কিন্তু বুঝে গেলাম, সেটা আমি বুঝিয়ে দিলাম একটা বিজনেসের যে মডেল, এই মডেলটা বা একটা বিজনেস কিভাবে রান করা যায়, কিভাবে মার্কেটিং করা যায়, এটার উদাহরণ হিসেবে কিন্তু আমি চারটা অবজেক্টিভ আমি আপনাদের বুঝিয়ে ফেললাম। সো এরপর যে দুইটা বাকি আছে সেটা হচ্ছে লিড ক্যাম্পেইন এবং হচ্ছে অ্যাপ প্রমোশন। সো এখান থেকে আমাদের হচ্ছে লিডটা খুব কম মানুষের প্রয়োজন পড়ে এবং লিড ক্যাম্পেইন খুব কম মানুষই রান করে থাকে। সো এখান থেকে এই লিড ক্যাম্পেইনটা আসলে কেন রান করা হয়, এখানে কি কারো আইডিয়া আছে যে লিড ক্যাম্পেইনটা আমরা কেন রান করি এবং হচ্ছে এই লিড ক্যাম্পেইনটাতে আসলে বিজনেসের ক্ষেত্রে কিভাবে হেল্প করে থাকে, কেউ কি বলতে পারবেন? এনিওয়ান? জি ভাইয়া বলতে পারবো। জি, একটু শর্টভাবে ব্রিফ করতে পারেন। আসলে লাক্সারি প্রোডাক্ট যেমন দামি প্রোডাক্টগুলো যখন আমরা অনলাইনে বিক্রি করতে যাই তখন সরাসরি আমরা এই প্রোডাক্টটা কাস্টমার কিনে না, তো সেক্ষেত্রে আমরা আগে লিড কালেক্ট করে তারপর তাদেরকে অফার করতে পারি বা তাদের কাছে অ্যাড আবার পার্সোনাল রিটার্গেট করে অ্যাড দেওয়া যায়, এতে সেল আসে। ওকে ওকে, থ্যাংক ইউ। এই জন্যই lead। ওকে, থ্যাংক ইউ। সো বেসিক্যালি আমরা যখন কোনো হাই রেঞ্জের কোনো প্রোডাক্ট নিয়ে যখন হচ্ছে বিজনেস করবে কোনো কাস্টমার, তাদের মার্কেটিং সলিউশন প্রয়োজন, তাদের কাস্টমার প্রয়োজন, সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে লিড ক্যাম্পেইন রান করতে পারি। এছাড়াও মানে হচ্ছে এইখানে বড় লোকদের টার্গেট করা, বিষয়টা হচ্ছে এরকম যে বড় লোকদের টার্গেট করা বা বড় লোকদের জন্য যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে সেল করার জন্য আমাদের এই লিড ক্যাম্পেইনটা অনেক ভালো কার্যকরী। ঠিক আছে, সো এখন বড় লোকদের জন্য কোন কোন প্রোডাক্টগুলো এবং হচ্ছে কোন হাই রেঞ্জের প্রোডাক্টগুলো, যেমন ধরুন এই লিড ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কোন কোন প্রোডাক্টগুলো সেল করতে পারি। এই লিড ক্যাম্পেইনের মাধ্যমে আমরা বেসিক্যালি যেমন কোনো কার হইতে পারে, আমরা কার সেল করতে পারি এই লিড ক্যাম্পেইনের মাধ্যমে, যেটা একটা ডিরেক্ট সেলস ক্যাম্পেইন বা হাবিজাবি যত ক্যাম্পেইনে আপনি চালান কোনো কাজ হবে না, এখানে শুধুমাত্র মেসেজে করবে। এখানে দেখবেন যে আফজাল ভাইও মেসেজ করছে, এখানে দেখবেন যে যিনি হচ্ছে আসলেই গাড়ি কিনতে চাই সেও কিন্তু মেসেজ করছে, সো এরকম একটা বিষয় হয়ে যাবে। বাট এই লিড ক্যাম্পেইন একটা স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন, যেখান থেকে আমরা হচ্ছে কার বা আমরা হচ্ছে যে কোনো ফ্ল্যাট বিক্রির জন্য বা হচ্ছে আমরা এই হচ্ছে বা ল্যান্ড যে বিক্রি হয় এগুলোর জন্য কিন্তু আমরা হচ্ছে এই যে লিড ক্যাম্পেইনটা আমরা হচ্ছে রান করতে পারি। বিকজ এখান থেকে যখন লিড ক্যাম্পেইন থেকে আমরা রান করতেছি আমরা কাস্টমারের ডাটা কিন্তু লাইফ টাইমের জন্য পেয়ে যাচ্ছি, যেগুলোকে আমরা বারবার ইমেইলের মাধ্যমে মেসেজ পাঠাতে পারি, এটা এত% অফার চলতেছে, এবং হচ্ছে তাদেরকে মাঝে মাঝে কল করতে পারি যে আমাদের এই প্রোডাক্টটা আপনি নিতে চেয়েছিলেন, আগ্রহ প্রকাশ করছেন, কেন নিচ্ছেন না সেই প্রবলেমটা আমাদেরকে বললে আমাদের জন্য সুবিধা হয়, আমরা ইমপ্রুভ করতে পারি। সো এই ধরনের বিভিন্ন ধরনের হিন্টস দিয়ে কিন্তু সেই কাস্টমারগুলোকে আসলে কনভিন্স করা যায়। সো এখানে এই লিড ক্যাম্পেইন এবং বড় বড় বিজনেসগুলোর ক্ষেত্রে তাদেরও আসলে এত ভালো পরিমাণে সেল হয় কেন, এইখানে লিড ক্যাম্পেইনের ক্ষেত্রে যখন কাস্টমারের ডাটাগুলো নেওয়া হয়, নেওয়ার পরে এখানে যারা কাস্টমার প্রতিনিধি থাকে বা হচ্ছে কাস্টমার কেয়ারে যারা থাকে তারা কিন্তু মোস্ট ইন্টেলিজেন্ট হইতে হয়। বিকজ এখানে আসলে একটা কাস্টমারকে কনভিন্স করা, একটা কাস্টমারকে কনভার্ট করা, এটা কিন্তু জেনারেল বিষয় নয়, যার তার দ্বারাই কিন্তু এটা সম্ভব হবে না। সো এখানে বড় বড় কোম্পানিগুলো হায়ার করে থাকে কিসে, বড় বড় কোম্পানিগুলো মোস্ট ইন্টেলিজেন্ট যারা হচ্ছে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, যারা হচ্ছে কাস্টমার বা হচ্ছে কমিউনিকেশন খুবই ভালো, তাদেরকে হচ্ছে হায়ার করে থাকে যেন কাস্টমারকে কল করে কনভিন্স করতে পারে খুব সহজে। সো এই ক্ষেত্রে হচ্ছে এই লিড ক্যাম্পেইনগুলো আমরা হচ্ছে রান করতে পারি। এছাড়াও আমরা যখন কোনো কোর্সের ক্ষেত্রে সেটাও কিন্তু আমরা এই লিড ক্যাম্পেইন ব্যবহার করি। সো এই হচ্ছে লিড ক্যাম্পেইনের মাধ্যমে আমরা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে নিতে পারি, আমরা মেসেঞ্জারের মাধ্যমেও নিতে পারি, আমরা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিতে পারি,
এবং হচ্ছে আমরা কনভারসেশন টা নিতে পারি হচ্ছে আমাদের যে কোনো ল্যান্ডিং পেজেও আমরা কিন্তু নিয়ে যেতে পারি, যেখানে আমরা ফর্ম ফিল আপ করাতে পারি এবং ডিরেক্ট কলও আমরা নিতে পারি এই লিড ক্যাম্পেইনের মাধ্যমে। এবং অ্যাপ প্রমোশন যেটা, এই অ্যাপ প্রমোশনটা হচ্ছে কি, আমরা নতুন কোনো একটা অ্যাপস নিয়ে আসছি বা কেউ একটা নিয়ে আসছে, সেটার মার্কেটিং করা লাগবে, সেই অ্যাপসটার বেশি বেশি ডাউনলোড হওয়া লাগবে। সো এটার জন্য আমরা ডিরেক্ট এই অ্যাপ প্রমোশন যে ক্যাম্পেইনটা আমরা রান করব, এই অ্যাপ প্রমোশন যে ক্যাম্পেইনটা রান করব, ডিরেক্ট এখানে আমরা ডাউনলোড বাটন দিতে পারি, যেখানে আমাদের অ্যাপসের লিঙ্ক থাকবে। সো এখান থেকে ডিরেক্ট হচ্ছে ডাউনলোড হবে, যেটা প্লে স্টোরে শো করাবে যে এতগুলা মানুষ ডাউনলোড করছে। বা বাইরে এই অ্যাপ প্রমোশনটা বেসিক্যালি বাইরের দেশে বেশি বেশি চলে এই ক্যাম্পেইনটা, যেহেতু আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে এতটা আমরা হচ্ছে প্রসারী না, সুদূর প্রসারী না। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে বাইরের দেশেই বেশি চলে। এখানে হচ্ছে কি কি গোল আছে, এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাপ ইনস্টলেশন এবং হচ্ছে আমরা অ্যাপ ইভেন্ট সম্পর্কে আমরা জানাইতে পারি। সো এই হচ্ছে অবজেক্টিভ। সো এখন আমরা যখন একটা ডিরেক্ট, এখন তাহলে প্রশ্ন হতে পারে, আমরা তো অ্যাপ কমার্স নিয়ে কথাবার্তা বললাম, ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বললাম, যে মার্কেটিং তাদের কিভাবে করিয়ে দিতে পারি। সো এখন যদি বলি যে আমরা তাহলে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে কোন অবজেক্টিভটা আমরা সিলেক্ট করতে পারি। সো এখানে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ডিরেক্ট আমাদের এত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন এতগুলো কিছু চালানোর প্রয়োজন নেই, আমরা ডিরেক্ট এখানে এঙ্গেজমেন্ট আর হচ্ছে সেলস ক্যাম্পেইন আমরা চালাতে পারি। কেন এটার হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লাগতেছে না কেন, ট্রাফিক ক্যাম্পেইন লাগতেছে না কেন, একটা ফানেল ওয়াইজ যাইতে হচ্ছে না কেন? বিকজ এই ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে বেসিক্যালি সবাই অ্যাওয়ার, অর্থাৎ এখানে সবাই কিন্তু হট কাস্টমার, যাদেরকে আমরা টার্গেট করবো তারা কিন্তু হট কাস্টমার, এই প্রোডাক্টটা সম্পর্কে তারা জানে, এই প্রোডাক্টটা দিয়ে কী কাজ হয়। এই ডিজিটাল প্রোডাক্ট যেমন এখানে হচ্ছে যে সমস্ত ডিজিটাল প্রোডাক্টগুলো আছে, যেমন ল্যান্ডিং পেজ টেমপ্লেটে যদি হয়ে থাকে, ওয়েবসাইট টেমপ্লেটে যদি হয়ে থাকে, বা প্রিমিয়াম অ্যাকাউন্টে যদি হয়ে থাকে, যাদেরকে আমরা টার্গেট করবো তারা এই সম্পর্কে জানে। সো তাদেরকে এক্সট্রাভাবে বলতে হবে না যে এই ল্যান্ডিং পেজ দিয়ে আপনার বিজনেস করা যায়, আপনার ল্যান্ডিং পেজে পিক্সেল সেট আপ করা যায়, এই সমস্ত বিষয় কিন্তু এই কাস্টমারদের বলা লাগে না, এরা অলরেডি এই সম্পর্কে অ্যাওয়ার। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ডিরেক্ট সেলস আর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করে আমরা কিন্তু কাস্টমারদেরকে হচ্ছে টার্গেট করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা তাহলে বুঝে ফেলতে পারলাম যে আমরা একটা অ্যাপ কমার্স বিজনেসের জন্য কিভাবে আমরা হচ্ছে অবজেক্টিভগুলো সিলেক্ট করে করে আমরা সেই বিজনেসটা রান করতে পারি। এছাড়াও আমরা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা আসলে কোন কোন ক্যাম্পেইনটা অবজেক্টিভটা আমরা সিলেক্ট করে আমরা হচ্ছে অ্যাড রান করতে পারি। তাহলে আই হোপ যে অবজেক্টিভগুলো রয়েছে, এই অবজেক্টিভগুলো সম্পর্কে আমরা সবাই ক্লিয়ার হতে পেরেছি। যারা ক্লিয়ার হইতে পারেন নাই বা যারা মোটামুটি আমি যতটুকু আমার এন্ড থেকে শর্ট টাইমের ভিতরে বলার চেষ্টা করেছি, যদিও এত বিস্তরভাবে বলি নাই। সো আপনারা হচ্ছে যারা একটু কম বুঝছেন বা এটা সম্পর্কে বিস্তর কম বুঝছেন, তারা বারবার এই ভিডিওটা দেখবেন, এই ক্লাসটা দেখবেন, তাহলে আশা করি এই অবজেক্টিভ সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা কনসেপ্ট চলে আসবে। আচ্ছা ভাই, আমি বুঝতে পেরেছি। এখন বিষয় হচ্ছে আমরা তাহলে কোনটা করবো, সেলস করবো নাকি এঙ্গেজমেন্ট করবো? এখান থেকে আপনি হচ্ছে এঙ্গেজমেন্ট করার ক্ষেত্রে এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আপনি করতে পারেন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাতে কিসের মাধ্যমে, আপনি যখন একটা বর্তমান সময়ে যদি কার্যকরী হিসেবে বলি, কারো ক্যাম্পেইনের থেকে যদি আমরা অ্যাডভান্স থাকতে চাই, তাহলে আমরা যেটা করব, ধরুন আমরা পেজে প্রবেশ যদি করি, আমরা পেজে প্রবেশ করার পর আমরা যে কোনো একটা পোস্টে কি করব, রিয়াকশন অনেক বেশি বাড়িয়ে নেব, ঠিক আছে? সো যে কোনো একটা পোস্টে আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা দিয়ে রান করার জন্য এটা ভালো একটা রেজাল্ট এনে দেয়। সো এখান থেকে আমরা হচ্ছে জাস্ট কি করব, আমরা এখানে যে বুস্ট পোস্ট আছে, এখান থেকে আমরা হচ্ছে প্রথমে যেটাতে হচ্ছে আমরা ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছি, সেই ক্যাম্পেইনটাতে আমাদের কি করতে হবে, এখানে একটা কল টু অ্যাকশন বাটন সেট করতে হবে, সেট করেই আমাদের পোস্টটা করতে হবে। পোস্টটা করার পর তখন আমরা হচ্ছে এখানে বুস্ট পোস্ট আমরা হচ্ছে ক্লিক করব। এরপর আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সিলেক্ট করে, আর তার আগে আমাদের কিন্তু বেশ কিছু এখানে রিয়াকশন নিতে হবে, বেশ কিছু কমেন্ট নিতে হবে, তাহলে প্রথম দিন থেকে আমাদের ক্যাম্পেইনটা কিন্তু ভালো পারফর্ম করবে। সো এখান থেকে আমরা হচ্ছে যে যদি আমরা সেলস ক্যাম্পেইন ডিরেক্ট রান করতে চাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সেলস ক্যাম্পেইন করতে পারি। মানে হচ্ছে আমরা কোনো ল্যান্ডিং পেজের মাধ্যমে সেল করতে যাচ্ছি, ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে যাচ্ছি, তাহলে কিন্তু আমরা সেলস ক্যাম্পেইনে যেতে পারি। বাট আমি বলবো যে আমাদের ডিজিটাল প্রোডাক্ট নতুন কোনো একটা পেজের জন্য হচ্ছে প্রোডাক্ট যখন সেল করা হবে, সার্ভিস যখন সেল করা হবে, প্রাথমিক অবস্থায় আপনারা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করে আপনারা হচ্ছে সেই ক্যাম্পেইনটা করবেন, এবং পরবর্তীতে আপনারা হচ্ছে এই সেলস ক্যাম্পেইনগুলো দিয়ে রান করতে পারেন। বুঝাতে পেরেছি ভাই? ভাই এখানে বুস্ট এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন একসাথে চালাতে বলতেছেন যে?
না না না, বুস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন একসাথে না। বিষয়টা হচ্ছে যে আপনি যখন বুস্টে ক্লিক করবেন, বুস্টে ক্লিক করলে আপনার হচ্ছে অবজেক্টিভ সিলেক্ট করার অপশন আসবে। আমি জাস্ট যদি বুস্টে ক্লিক করি এখানে, তাহলে এখানে আমরা দেখতে পাবো গোল আসবে, ঠিক আছে? এই গোলটা আমরা কিসে নিতে যাচ্ছি। ওকে, সো এখানে আমরা গোল দেখতে পাচ্ছি। সো এই গোলটা হচ্ছে অটোমেটিক করা আছে, জাস্ট হচ্ছে এখানে চেঞ্জে যদি আমরা ক্লিক করি, সো এখান থেকে আমরা জাস্ট নিচে একটু আসবো। নিচে আসার পর আমরা হচ্ছে সেলস এঙ্গেজমেন্ট দুইটাই দিব। সো এখান থেকে আচ্ছা গেট মোর মেসেজ, আচ্ছা গেট মোর মেসেজ আর হচ্ছে এঙ্গেজমেন্ট, আচ্ছা এঙ্গেজমেন্ট যেটা হচ্ছে আমরা গেট মোর ভিডিও ভিউজ, এটা যদি দেই আমাদের খুবই কম কস্টিংয়ে আমরা হচ্ছে অনেক বেশি বেশি মেসেজ পাবো, ঠিক আছে, এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা দিয়ে। সো প্রাথমিক অবস্থা হচ্ছে আমরা এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা ভিডিও ভিউজ দিয়ে করতে পারি যদি আমরা খুব কম কস্টিংয়ে বেশি বেশি মেসেজ চাই এবং হচ্ছে বেশি বেশি এঙ্গেজমেন্ট চাই, এই ক্ষেত্রে দিতে পারি। এরপর আমরা আরেকটা সেলস ক্যাম্পেইন করতে পারি ফর এর পরের যে রেজাল্টটা সেই রেজাল্টের জন্য, এবং এর পরবর্তীতে আমরা সেলস ক্যাম্পেইনটা রান করতে পারি। বুঝাতে পেরেছি এবার? জি ভাই, বুঝছি ভাই এখন। আর ভাই আরেকটা বিষয় ছিল, জি বলুন। আপনি যে কিছুক্ষণ আগে অডিয়েন্সের একটা প্রথমে যে কথাগুলো বলতেছিলেন না, হ্যাঁ, ওখানে তো যে কোনো কিওয়ার্ড সার্চ দিলে আসে না, যেমন বাংলায় অনেকগুলো কিওয়ার্ড, বাংলায় কিওয়ার্ড গুলো আসে না। না, বাংলা কিওয়ার্ড দেওয়া যাবে না তো এখানে, বাংলা কিওয়ার্ড এখানে নিবেও না, বাংলা কিওয়ার্ড দিয়ে আপনি সার্চও করতে পারবেন না এখানে। এরপরে কিছু কিছু ওয়ার্ড দেখলাম আসে না এখানে। এখানে ফেসবুকের সেক্ষেত্রে অ্যালগরিদমে যে সমস্ত প্রোডাক্ট আর নিশ নিয়ে বেশি বেশি অ্যাড রান করা হয় সেই সমস্ত কিওয়ার্ডগুলো আপনি এখানে পাবেন। এখানে তো নিশগুলা আলাদা আলাদা খুব কম, মানে বৃহত্তর। যেমন আমি যদি ছেলেদের ক্লথিং আইটেমে যাই, তাহলে জাস্ট ক্লথই সিলেক্ট করতে পারতেছেন, বা ছোট ছোট যে যেমন শার্ট, টি শার্ট। অবশ্যই আপনি টি শার্ট সিলেক্ট করতে পারবেন। এখানে আমি জাস্ট টি শার্ট যদি লিখি, এখানে টি শার্ট যদি লিখি আমি, তাহলে টি শার্ট কিন্তু আমরা এখানে পাবো। আই হোপ। আসে না তো ভাই, আমি চেক করছিলাম। আচ্ছা একটু ওয়েট করুন। আচ্ছা সরি, আমি ভুল জায়গায় টাইপ করতেছিলাম। ল্যাঙ্গুয়েজে টাইপ করছিলেন। আচ্ছা বাংলাদেশ অ্যান্ড হচ্ছে আমরা ইন্টারেস্টে চলে যাব। এখানে আমি জাস্ট টি শার্ট লিখবো, টি শার্ট পেয়েছি নিশ্চয়ই। এখানে টি শার্ট যখন আমরা সিলেক্ট করবো তখন টি শার্টের পাবো। বুঝতে পারছেন এবার? মানে যেটা নিয়ে বেশি কাজ করতেছে মানুষ ওটাই পাবো, বাকি ছোট ছোট জিনিসগুলো পাবো না। না, ইউনিক সে তার কাছে যদি ডাটা না থাকে আপনি সেই ডাটাটা পাবেন কিভাবে? তার কাছে এনাফ ডাটা থাকতে হবে। সো টি শার্ট যেমন আপনি একটা জিনিস দেখলাম যে ভাইয়া, এই চ্যাট জিপিটি দিয়ে সার্চ দিলাম, ওটা আসতেছে না। না, এক্ষেত্রে আপনাকে সাবস্ক্রিপশন প্রোডাক্ট সেল হচ্ছে সার্চ করতে হবে, ঠিক আছে? আমি যদি সাবস্ক্রিপশন দেই, আই হোপ আশা কথা, এই যে সাবস্ক্রিপশন বিজনেস মডেল, ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করতে পারেন। সাবস্ক্রিপশন বিজনেস মডেল, সাবস্ক্রিপশন বিজনেস মডেলের মধ্যে চ্যাট জিপিটি পড়ে। বুঝতে পারছেন? ওকে, সো এরপর আমরা যদি শাড়ি সিলেক্ট করি, ঠিক আছে, আমি শাড়ি আশা স্ক্রিনটা করি। দেখা যায় না, আচ্ছা, স্ক্রিনটা দেখা আপনার মেবি নেটওয়ার্ক প্রবলেম, আপনি হচ্ছে লিভ নিয়ে আবার রিজয়েন করতে পারেন। সো শাড়ি নিয়ে যদি আমরা হচ্ছে শেয়ার আসছে, আচ্ছা শাড়ি, আচ্ছা শাড়ি মেবি এখানে নাই, হ্যাঁ শাড়ি নাই। এখানে যদি আমরা প্যান্ট লিখে সার্চ করি, আমরা প্যান্ট, প্যান্টেরিয়া, আচ্ছা ফুল প্যান্ট, এগুলো টার্গেটেড কিওয়ার্ড না, যার কারণে এরা হচ্ছে ডাটা নাই, যার কারণে দিতে পারবে না। এটা তো হিউজ পরিমাণে সেল হচ্ছে ভাই আমাদের মার্কেট প্লেসে, অ্যাডলাইভগুলো তো হিউজ পরিমাণে আছে। কোনটা? প্যান্ট? হ্যাঁ, প্যান্ট, তারপর শাড়ি, হ্যাঁ মেয়েদের জামা কাপড়, এগুলো তো সেল হচ্ছে, কিন্তু তাদের যে টার্গেটেড, যখন আপনি একটা ক্যাম্পেইন রান করতে যাচ্ছেন তাদের টার্গেটেড অডিয়েন্সে এটা বেসিক্যালি একটা ব্রড অডিয়েন্স না, বা এনাফ পরিমাণ ডাটা পাচ্ছে না, যার কারণে তারা দিতে পারছে না এটা। আরেকটা বিষয়, এটা হচ্ছে যে আপনি যে এক্সামের সময় পানেল তৈরি করার যে কথাটা বললেন, হ্যাঁ, এই শুরু থেকে শেষ পর্যন্ত যে ডিউরেশন, এটা কতদিন নেওয়া উচিত? কারণ একটা কাস্টমারের আচ্ছা। তো ডিসিশন চেঞ্জ হতে পারে। হ্যাঁ ডিসিশন চেঞ্জ হতে পারে, এটার ডিউরেশনটা ধরুন, এটা বাজেটের উপর একটা ডিপেন্ড করবে। আচ্ছা ক্লাস কি শেষ
না 8 মিনিট আছে। বেশিক্ষণ নেবে? আচ্ছা 8 মিনিট আছে। আচ্ছা, সো এটার ক্ষেত্রে বেসিক্যালি ভাইয়া এই আমি ফিল্মোরা এই অ্যাপটা ডাউনলোড করছি বুঝছেন ফিল্মোরা অ্যাপস তো মনে হয় আমাদের নাই। ভাই? আছে আছে অ্যাক্সেসে দেখলাম আছে ইসে, কিন্তু ওইটা আমি যখন ভিডিও সেভ করতে যাই তখন ওয়াটারমার্ক আসে। এটা সলিউশন কি? এখানে তো ফিল্মোরা নাই, এখানে আইডিএম আছে। আপনি কি আইডিএম আর ফিল্মোরা দিয়ে কিছু ডাউনলোড করা যায় না, আর ফিল্মোরা এখানে কিন্তু নাই ড্যাশবোর্ডে। হয়তো আপনি ক্লাস শিট থেকে দেখছেন, বাই ডিফল্ট যে প্রোডাক্টগুলো আছে সেখান থেকে দেখছেন। স্যার আমার সমস্যা দেখা দিতে চাইছিলেন। বুঝি নাই। আচ্ছা, ওনার মেহেদি ভাইয়ের কথাটা একটু শেষ করতে দিই। মেহেদি ভাই, সো এই ক্ষেত্রে একটা বিজনেসের ক্ষেত্রে আসলে কতদিন ডিউরেশনটা রাখা উচিত? সো এই ক্ষেত্রে একটা বাজেট এস্টিমেট হিসেবে ধরে নিয়ে একটা শর্ট টার্মে আগানো যেতে পারে। সেটা ধরুন যে তার এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আপনি বলবেন যে $20 হতে পারে। এই $20 আপনি $5 করে খরচ করতেছেন 4 থেকে 5 দিনে। সো 5 দিনে খরচ করে আপনি এনাফ পরিমাণ একটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলেন, অ্যান্ড এখান থেকে এরপর ট্রাফিক ক্যাম্পেইনে গিয়ে আপনি আবারও হচ্ছে $15 থেকে $20 একটা বাজেট নিলেন। সো ট্রাফিক ক্যাম্পেইনে নেওয়ার পর আপনি হচ্ছে এরপর হচ্ছে এইভাবে 5 দিন করে সময় নিয়ে আপনি 1 মাসের মধ্যেও এটা কিন্তু কমপ্লিট করতে পারেন। সো প্রাথমিক অবস্থায় একেবারে যে বিজনেসের একেবারে হু হু করে সেল বাড়বে, বিষয়টা কিন্তু এরকম নয়। সো এই ফানেল ওয়াইজ আগাইতে এটা কিন্তু স্কেল করতে হয়। যেমন এই যে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করলেন 10 লাখ, ধরুন যে আপনি 3 লাখ মানুষকে হচ্ছে পৌঁছাইলেন। এরপর ট্রাফিক ক্যাম্পেইনে 1.5 লাখ মানুষের কাছে পৌঁছাইলেন। এরপর হচ্ছে আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে 1 লাখে পৌঁছাইলেন, এবং সেলস ক্যাম্পেইনে আপনি হচ্ছে প্রায় 80,000 মানুষের কাছে পৌঁছাইলেন। সো এই যে 80,000 মানুষের কাছে সেল করতে করতে আপনি এই হচ্ছে এটার কিন্তু আরও অ্যাডভান্স অনেক সিস্টেম আছে। যেমন হচ্ছে এটাকে আপনি লোকের লাইক অডিয়েন্স করতে পারেন, যে ডাটাটা এই যে 80,000 মানুষ আপনার সেলস কনভার্ট হয়েছে, এই 80,000 মানুষকে আপনি হচ্ছে আবার লোকে লাইক করে ঠিক সেম কাস্টমার তাদের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারের মানুষের কাছেও পৌঁছাতে পারেন। এরপর আপনি চাইলে সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলোকে আরও ধীরে ধীরে বাজেট এদিকে বাড়াইতেই থাকতে পারেন, অর্থাৎ বেশ কয়েকটা ক্যাম্পেইন চলবে। ঠিক আছে, একটা বিজনেস যখন বড় করতে হবে, স্কেল করতে হবে, বিজনেসটা ব্র্যান্ডিং করতে হবে, মোটামুটি 3 থেকে 4টা পর্যন্ত ক্যাম্পেইন রান থাকা লাগবে। যেমন অটোমেটিক্যালি আপনার হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলতেছে, এখান থেকে আপনার ডিরেক্ট হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইনে আসতেছে, যারা অ্যাওয়ারনেস যাদের কাছে পৌঁছাচ্ছে তাদের কাছে আবার ট্রাফিকে যাচ্ছে, ট্রাফিক থেকে আবার হচ্ছে এঙ্গেজে আসতেছে, আবার হচ্ছে সেলসে আসতেছে। এইভাবে সার্কেলটা চলতেই থাকবে নন স্টপ ভাবে। সো এইভাবে বেসিক্যালি জি আমার লাস্ট 1 বছরের যে অভিজ্ঞতা হবে, ধরেন আমি দেখলাম যে $2 এবং $5 মধ্যে যে সেলটা ওটা প্রায় একই রকম। $2 এবং $5। ম্যাক্সিমাম সময় তো দেখলাম যে $5 থেকে $2 সেল বেশি আসছে। $5 সেক্ষেত্রে এখন জি বলুন। সেক্ষেত্রে ধরেন আসলে বাজেটটা যেভাবে সেট আপ করবো, ধরেন আপনি $20 যে কথাটা বলছেন, হ্যাঁ, ঠিক আছে, $20 তাহলে কয় দিনের জন্য দিব? $5 করে দিতে পারেন এখানে। যদি আপনি ধরুন এখানে অনেক কিছু ভ্যারি করে, যেমন এখানে যখন আপনি $2 দিচ্ছেন, ধরুন আপনি সেম প্রোডাক্ট আরও বেশ কয়েকজন সেল করতেছে, তাদের বাজেট আপনার বাজেট $2, তারা দিচ্ছে হচ্ছে আপনার $5 করে। সো তো অবশ্যই তার একটা আপনার থেকে ভালো পারফর্ম করবে, সে বেশি কস্টিং করতেছে, সে আপনার আগে আগে বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে। সো আপনার যে $2, এই $2টা ধীরে ধীরে পৌঁছাচ্ছে, বাজেট কম, ধীরে ধীরে পৌঁছাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি চাইলে $5 থেকে স্টার্ট করতে পারেন, $2 করে না দিয়ে $5 থেকে স্টার্ট করতে পারেন। এবং যখন সেলটা আসবে, যখন মোটামুটি দেখতে পাচ্ছেন, এবং অ্যাড ক্যাম্পেইনে আসলে অনেক কিছু ভেরি করবে, যেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ কন্টেন্ট। এই ক্রিয়েটিভ কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনাকে খেয়াল রাখতে হবে সিটিআর বাড়তেছে কিনা বা কম কিনা। সিটিআর যদি হচ্ছে মোটামুটি বাড়তে থাকে, তাহলে আরও আপনি বাজেটটা হচ্ছে হাই করে দিয়ে বা হচ্ছে কন্টেন্টটা আরও ভালো করে আরও সিটিআরটা বাড়াইতে পারবেন। সিটিআর যত বাড়াবেন তত হচ্ছে আপনার কস্টিং কমে আসবে, এবং আপনার কাস্টমার কোয়ালিটি ধীরে ধীরে বাড়তে থাকবে, সব কিছুই ইমপ্রুভমেন্ট হতে শুরু করবে। সিটিআর জিনিস ভাইয়া, সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট, মানে হচ্ছে কাস্টমার যে ক্লিক করতেছে অ্যাড দেখে। আচ্ছা ভাই, যে আমি আমার অ্যাড অ্যাকাউন্টে আমি কিভাবে অ্যাড সেট করছি, এটা কি কেউ দেখতে পারবে? মানে যার পেজের মালিক, মানে একটা পেজের মালিক হচ্ছে, আমি অ্যাডটা দিয়ে দিব, সে কি আমার অ্যাড কিভাবে সেট করতে দেখতে পারবে? না, আপনার অ্যাড ম্যানেজার দেখতে পারবে না, বাট ওনার যে অ্যাডটা রান আছে সেটা দেখতে পারবে। আচ্ছা, আমি কিভাবে সেট করছি কত এজ, এগুলো কিছু দেখতে পারবে না না? এটা দেখতে পারবে হচ্ছে আপনার অ্যাস ট্যাস এগুলা দেখতে পারবে, কিন্তু আপনার হচ্ছে বাজেট কত দিয়েছেন সেটাও দেখতে পারবে।
তার পেজ তার পেজ যেহেতু সে তার পেজ থেকে সেটা হচ্ছে দেখতে পারবে সে অ্যাড সেন্টার থেকে। বিহেভিয়ার কিরকম, ইন্টারেস্ট কিরকম, এটা কি দেখতে পারবে? আচ্ছা ভাইয়া, বিহেভিয়ার ভাইয়া আজকে হ্যাঁ, একটা বাজেট বাজেট করছি না ভাইয়া, এটা দেখবো কিভাবে যে এই কত টাকা গেলে, কিভাবে গেলে এটা বুঝতে পারবো যে এই কত টাকা বাজেট করছে এই এটার জন্য? কিসের বাজেট? আপনার কথাটা ক্লিয়ার না, মানে এতে আবার এটার জন্য ভাই, এটার জন্য ভাই কত টাকা বাজেট করছে, যে অন্য কেউ যদি বাজেট করে থাকে তাহলে ওই পেজে দিয়ে আমি কি করে দেখবো এই কত টাকা বাজেট করছে? এর থেকে যদি আমি বেশি বাজেট করি অবশ্যই আমার একটা তা আরো বেশি গ্রোথ করে পারি, এই কারণে বলতেছি। আচ্ছা, এটা দেখার সুযোগ নাই। এটা আপনি যেটা করতে পারেন, প্রাথমিক অবস্থায় আপনি $4 থেকে $5 দিয়ে শুরু করবেন। শুরু করার পর সেটার হচ্ছে রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনি ধীরে ধীরে এটার বাজেট যখন আরো অপটিমাইজ করবেন, তখন ধীরে ধীরে পারফরমেন্স বাড়াইতে থাকবেন। ধীরে ধীরে সেল যত বাড়তে থাকবে আপনি আরো বাজেট বাড়াইতে থাকবেন। শুধুমাত্র আবার এখানে বাজেট বাড়াইতে থাকলেও আবার অ্যাড যে অনেক ভালো পারফর্ম করবে বিষয়টা কিন্তু এরকম নয়। এই কন্টেন্টের উপর ডিপেন্ড এবং কাস্টমারকে যে অফার করতেছেন সেটার উপরে ডিপেন্ড করবে। সো এইভাবে হচ্ছে এক এক করে স্কেল করতে হবে আপনার বাজেট এবং কন্টেন্ট, করে হচ্ছে ধীরে ধীরে তাদের থেকে আপনি হচ্ছে এগিয়ে যেতে পারবেন। সো বাজেটটা যে হুট করে $15 দিলেন, $20 দিলেন এন্ড আপনার হচ্ছে সবার থেকে এগিয়ে গেল বা আপনার পারফর্ম খুব ভালো হলো, বিষয়টা এরকম কখনো হবে না। আমাদের কি ডাটা ড্রিভেন মার্কেটিং শিখাবেন? মানে না না, ডাটা ড্রিভেন মার্কেটিং শেখাবো না। এখানে হচ্ছে আমাদের যে হচ্ছে আমরা কোন অবজেক্টিভ সম্পর্কে জানলাম, এখন হচ্ছে আমরা ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে এবং ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে কিভাবে টার্গেটিং করতে পারি, কিভাবে ক্যাম্পেইনগুলো সাজাতে পারি, কিভাবে ল্যান্ডিং পেজে আমরা হচ্ছে নিয়ে যেতে পারি, এই সমস্ত বিষয়ে আমরা ডিসকাশন করব, ক্লাসগুলো পড়াবো। না, এই যে মানে যার একটা সেট করবো সে কি মানে দেখতে পারবে যে ইন্টারেস্ট, বিহেভিয়ার এগুলো, কারণ সে তো আমাকে অ্যাডের জন্য হায়ার করে পরে আবার দেখেই বুঝবে যে আসলে এভাবে সেট করছে, তাহলে ওকে তার দরকার নাই, এভাবে বাদ দিয়ে দিবে। এটা দেখা যাবে, আপনার হচ্ছে ইন্টারেস্ট বিহেভিয়ার এটা দেখা যাবে। আচ্ছা আচ্ছা, মানে আমি কিভাবে অ্যাড সেট সবই দেখতে পারবো পেজের মালিক? হ্যাঁ, মোটামুটি সবই দেখতে পারবে। স্যার আমার দেখেন যদি। আচ্ছা, ক্লাসটা মোটামুটি শেষ। আপনার যে প্রবলেমটা, যে আর জনি ভাই, আপনি গুগল মিট লিংক দেন, আমি ইনস্ট্যান্ট আপনার হচ্ছে পিসিতে প্রবেশ করতেছি, আপনার প্রবলেমটা সলভ করতেছি। ক্লাস শেষ। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। সো সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার লিংক এখনই দিব? হ্যাঁ, এখনই দিন। ঠিক আছে।